এই মোশনটাকে খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল বলার পরও কেন হুবহু এই মোশনকে সমর্থন করতে পারছি না আমি? নিশ্চয়ই তার যুক্তি এখানে উপস্থিত করতে হবে। স্যার, আজকে সকাল থেকেই অনেক বক্তা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বহু তথ্য দিয়েছেন, আমি সমৃদ্ধ হয়েছি, সকলকে ধন্যবাদ। এবং এই যে নারীদের জন্য আইনসভায় 1/3 সংরক্ষণ, এটা সময়ের দাবি। আমি ইউরোপের কথা বলছি না, আমেরিকার কথা বলছি না। যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের চত্বরে যদি আমরা দেখি যে ইভেন পাকিস্তান আমাদের সাথে কোনো ক্ষেত্রে তুলনা হয় না, তাদেরও আইনসভাতে আমাদের আইনসভার থেকে তুলনায় বেশি প্রতিনিধিত্ব সেখানে আছে, 17% এবং নেপাল 33%, বাংলাদেশেও প্রায় 20-21% এরকম। তো স্বাভাবিক পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশে যদি এরা আমাদের মানে গণতান্ত্রিক উত্তরণে এবং আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য তার তুলনায় পিছিয়ে থেকেও যদি সেখানে নারীরা আমাদের তুলনায় বেশি অংশগ্রহণ করে, সে জায়গাতে আমাদের দেশের আরো অনেক বেশি হওয়া উচিত, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখন আজকে যে মোশনটা এসছে যে এই পার্লামেন্টে যে এবার অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে, হুবহু এটাকে দাড়ি কমা সহ ঠিক রাখে, এতে একটা বিভ্রান্তি হওয়ার, কনফিউশন হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ তাহলে পার্লামেন্টে কি 2023-এ নারী সংরক্ষণ বিল পাস হয়নি? হয়েছে, প্রায় সর্বসম্মতভাবে হয়েছে। কিন্তু 23-এ পাস হলো, তার 1 বছর বাদে লোকসভা হলো। যদি আমি শুধু শাসক দলকে বলছি না, আমরা সমস্ত রাজ্যের দল যদি আন্তরিক হতে পারতাম তাহলে 2024-এই যে গেল লোকসভা, 8ম লোকসভা নির্বাচনে এটা লাগু করা যেত। হয়নি। কেন হয়নি? 2023-এ যে বিল পাস হয়েছে রাষ্ট্রপতির অনুমোদন পরে, যেটা এখন আইনসিদ্ধ হয়েছে, যদিও কার্যকরী হয়নি, তার কি ফিচার্স কি? Key features of the bill: reservation for women. The bill reserves as nearly as maybe 1/3 of all seats for women in Lok Sabha, state legislative assemblies, and legislative assembly of the National Capital Territory of Delhi. This will also apply to the seats reserved for SCs and STs in Lok Sabha and states legislatures. তো এই এর মাধ্যমে কি প্রত্যয় হয় যে 23-এ যারা এটাকে পাস করার জন্য ভোট দিয়েছেন, অতীতে তারা ওবিসি বা অন্য কথা তুললেও কিন্তু 23-এ তারা এই সমস্ত বাদ দিয়েই সম্মত হয়েছেন এবং সেইভাবে বিল পাস হয়েছে। তার সেকেন্ড ক্লজটা কি? কমেন্সমেন্ট অফ রিজার্ভেশন। এখানে সবচেয়ে ক্রাক্স অফ দি আজকের যে আলোচনার ইম্পর্টেন্ট যে বিষয়টা এর সাথে রিলেটেড, দ্য রিজার্ভেশন উইল বি এফেক্টিভ after the census conducted after the commencement of this bill has been published.
Based on the census, delimitation will be undertaken to reserve seats for women. The reservation will be provided for a period of 15 years. However, it shall continue till such date as determined by law made by Parliament. অর্থাৎ এই বিলটা আইনে পরিণত হওয়ার পর যে সেন্সাস হবে, এই সেন্সাসটা শুরু হয়েছে 2026-এ। সেন্সাসের পর দেন ডেলিমিটেশন based on the census of 2026, that is after the bill is passed. তো এখানে এই যে গত 16-17 তারিখে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেখানে এই কথাটা বাদ দিয়ে বলা হয়েছে based on 2011 census. এই জায়গাতেই ক্রাক্স অফ দ্য প্রবলেম। এবং সেখানে এরপরে এই যখন রিজার্ভেশন হবে, সব হবে, তারপরে রোটেশন কিভাবে হবে বলা হয়েছে। এখন আপত্তি কেন? 2011-তে যে সমস্ত স্টেটগুলো থেকে, যেমন দক্ষিণের রাজ্যগুলো থেকে, দক্ষিণ রাজ্যগুলো থেকে শুধু 17 তারিখে যে সমস্ত দল এই বিলের এগেনস্টে ভোট দিয়েছে তারা নন, দক্ষিণ ভারতের এন্টায়ার পলিটিক্যাল পার্টিগুলি অ্যাক্রস দি বোর্ড, তারা এর সাথে সম্মতি জ্ঞাপন করতে পারেননি। কেন? কেননা এই যে আমাদের দেশের ডেলিমিটেশন যে হয়, বিধানসভার সদস্যদের সংখ্যা, পার্লামেন্টের সদস্যদের সংখ্যা, যেমন বড় রাজ্যগুলো উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা বা মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলোতে একটা পার্লামেন্টে ভোটারের সংখ্যা 10, 11, 12, 13 লাখ। আবার সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এমনকি আমাদের ত্রিপুরা রাজ্য, সেই তুলনায় সে সমস্ত রাজ্যের অর্ধেক বা তার চেয়ে অনেক কম। তাহলে ভারতবর্ষের মধ্যে যারা যে কোনো রাজ্য থেকে হোক সাংসদ নির্বাচিত হয়ে যান, ওইখানে এক ভোটের মালিক, সে ভোটে করতে পারছে কিনা? কেন গত 17 তারিখে পার্লামেন্টে যখন এটা নারী সংরক্ষণ আগেই বিলটা হয়ে গেছে, পাশ হয়ে গেছে, এটাকে ডেলিমিটেশনের সাথে যুক্ত করে নিয়ে এসে কেন এটা প্যাসেজ হলো না? এটা শুধু শাসকদের লজ্জা বলছি না, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের লজ্জা। আরে 2023-এ সবাই মিলে একটা বিল পাস করলো, এখন 26-এ এসে এটা হলো না। এবং এখানে তখন ইন্টারভেন করেছে মাননীয় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, যে না, এখানে সংখ্যার দিক থেকে তো পাস হয়েছে ঠিকই, কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বোথ দি হাউস 2/3 মেজরিটি না হলে পাস হয় না, সবাই আমরা জানি। তো এটা যেহেতু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, পার্লামেন্ট পাস হলো না, পার্লামেন্ট পাস করতে পারলো না, আমরা আজকে ওই ইস্যুটাকে নিয়েই এখানে এই অধিবেশন করা না। আমাদের রুলস এই প্রসিডিওরসে হয়তো বাধা দেয় না, কিন্তু বাধা না থাকলেও সেরকম ভাবে একটা তো এথিক্যাল কিছু তো আছে, নৈতিকতা কিছু তো আছে। মাত্র 2 সপ্তাহ আগে যেটা পার্লামেন্টে পেশেজ করা গেল না, আমরা আবার একই ভাবে এটাকে যদি একটু যদি ঘুরিয়ে হলেও হয়তো বা বিষয়টা সীমে বাঁচত না। এটা কতটুকু ঠিক হলো? আমি সেদিন বলছিলাম এই জন্য বিএসসি মিটিং এ, একদিন কেন, আমি 3 দিনও রাজি আছি। কেন? বিষয়টা খুবই জরুরি, খুবই সংবেদনশীল এবং খুবই প্রয়োজন।
কিন্তু এথিক্যাল হওয়া দরকার এবং আমাদের অনেস্ট হওয়া সেই দিক থেকে সত্যি সত্যি আমরা পাস করাতে চাই কিনা। আমরা মাতৃশক্তি বলি, এই শক্তি না হয়ে বলি, শুধু মৌখিকভাবে একটা ইয়ে করা না, সত্যি সত্যি এটা করতে চাই কিনা। তো এই জায়গায় এই জন্য পার্লামেন্টে অতীতে এরকম ভাবে শাসক দলের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এনে ডিফিটেড হয়নি তা নয়, হয়েছে। আমি দেখলাম, গেটে দেখলাম আজকে 1957-এ হয়েছে, 1961-এ হয়েছে, 1989-এ হয়েছে, 90-তে হয়েছে, 2011-এও হয়েছে। অবশ্য সবসময় মোটামুটি হয়নি। যখন দেখেছে সরকার যেন কনসেনসাস করা যাচ্ছে না, টোটাল মেজরিটি করা যাচ্ছে না, রাজ্যসভা হোক বা লোকসভাতে অনেক সময় বিল মানে মোটামুটি না দিয়েই স্থগিত করে দিয়েছে। এটা ঘটনা হয়েছে, কিন্তু এরকম ভাবে এটা ঘটনা খুব কম যে একদম মোটামুটি করেই এটা মানে রিজেক্টেড হয়েছে, এটা ঘটনা খুব কম। কিন্তু এইভাবে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে 2/3 মেজরিটি অর্থাৎ কনসেনসাস না হওয়ার কারণে ভোটাভুটি হয়নি, এরকম ঘটনাও আছে। এরকম 6টা ঘটনা আছে ভোটাভুটি এবং ভোটাভুটি হয়নি এরকম সহ। এবং এই ক্ষেত্রে আরো বলা দরকার, যেহেতু আমরা আলোচনা করছি এই জায়গাতে, ট্রেজারি বেঞ্চ খুবই আগ্রহী, আমি আশা করি আন্তরিকভাবে আগ্রহী, আমি এই জায়গাতে কোনো ফ্লাম্বিং করছি না। কিন্তু বারবার বলা হয়েছিল বিরোধীদের তরফ থেকে, প্লিজ ওয়েট, লেট দি অনগোয়িং বিধানসভা ইলেকশনস বি ফিনিশড। 29 তারিখে শেষ পোলিং হবে, 4 তারিখ গণনা হবে, আফটার 4th আমরা আরো ভালো সময় নিয়ে আলোচনা করে আমরা করব। অল পার্টি মিটিং ডাকুন, যাতে সত্যি সত্যি আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু কেন তো তারা যে না নির্বাচন চলাকালীন সময়েতেই করতে হবে? আমাদের দেশের মডেল কোড অফ কন্ডাক্ট যদি দেখা যায় ইলেকশন কমিশনের বিনে জারি করা হয়, যদিও আমাদের দেশে বর্তমান ইসিআইয়ের ভূমিকা নিয়ে বহু কথা আছে, আমি এটা নিয়ে এখানে মন্তব্য করতে চাই না। ওই সময়তে এরকম একটা বিষয়ে আলোচনা করা যায় কিনা, ইসিআই তরফ থেকে হস্তক্ষেপ হয়নি, কি হতো? এটা 4 তারিখে ঠিক আছে, 4 তারিখে ভোটাভুটি করে কোনো একটা দল, শাসক দলই হোক বা বিরোধী দলরা জিতলো বা হারলো, যাই হোক, সত্যি সত্যি যদি সে আন্তরিকতা থাকতো, তাহলে 4 তারিখের পর ফল ঘোষণা করার পর বিজয় উৎসব করে 5টা রাজ্যের সরকার গঠন করার পর একদম সময় নিয়ে সবকটা দল আলোচনা করে করা যেত। তো আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে, আমাদের সাথে যুদ্ধ তো হয়নি, এত তাড়াহুড়া কিসের? কাজেই সেই জায়গাতেই যে আন্তরিকতার প্রশ্নে ঘাটতি থেকে যায়, সত্যি সত্যি আমরা এই আইন পাশ হোক এটা চাইছি কিনা। স্যার, এখানে আরেকটা জিনিস আমি তথ্য এখানে বলছি যে 2023-এ যে বিলটা আমরা পাশ করলাম, 24-এ তার 1 বছর বাদে লোকসভা নির্বাচন হয়েছে। হয়তোবা, আমি হয়তোবা বলছি, শাসক দলের একটা আশা ছিল আমরা নারী সংরক্ষণ বিল পাশ করেছি, 24-এ লোকসভা নির্বাচনে তার ফল পাবো, বেশি বেশি করে নারী প্রার্থী দাঁড় করিয়ে লোকসভাতে ভোট পার্সেন্টেজও পাবো, বেশি বেশি করে রিজার্ভেশন চালু না হলেও মহিলা সংখ্যা বাড়াতে পারবো। কিন্তু পরিসংখ্যান কি বলে? যেখানে 17th লোকসভাতে আমাদের নারী সদস্য ছিল 78 অল টুগেদার, শুধু আমি শাসক দলের কথা বলছি না, অল টুগেদার 14.4%। কিন্তু 18th লোকসভা
মাত্র 1 বছর আগে আমরা আমাদের দেশের নারীদের সবাই মিলে নারীদের পক্ষে এত কথা বললাম, মাতৃশক্তি বন্দনা আমরা করলাম, কিন্তু 18 লোকসভাতে নারী সদস্য কমে গেল 4 জন, 74। এই মুহূর্তে পার্লামেন্টে আমাদের নারী প্রতিনিধি 13.6%। আমি কোন দলের কথা বলছি না, সিপিএম এর তো নেই, ঠিকই তো নেই, সবাই জানে। সব মিলিয়ে 14.6% কমলো, তো নারীদেরকে আমরা উৎসাহিত করতে পারলাম না। দ্যাট অলসো a signal that the women folk, our mothers, they have expressed their anger. You passed the bill but not implemented. এবং সেই জায়গাতে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি, হয়তো বলবেন যে না, এই যে 17 তারিখ ভোটাভুটি হলো, সেখানে বিলের পক্ষে 298 তো না, 98, বিপক্ষে 230। এটা যদি মানি বিল হতো, অর্থাৎ বাজেট হতো, সংবিধান সংশোধনী বিল না হলে তো পাশই হতো। হ্যাঁ ঠিক, কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে টুঠাট লাগে। কিন্তু আমি যদি বলি আরেক দিক থেকে, সেটা কি, 2024-এর পার্লামেন্টারি ইলেকশন ভোটে বিল পাস ফেল হওয়া ইয়ে হয়, কিন্তু কেউ 12-13 লাখ ভোটার দ্বারা নির্বাচিত, আবার কেউ 1.5-2 লাখ ভোটার দ্বারা নির্বাচিত। সেখানে কোনো আপত্তির কারণ থাকে না, কারণ এটা আমাদের দেশেরই যে গণতান্ত্রিক ব্যবস্থা, তার যে ফাউন্ডেশনকে মজবুত করার জন্য যে স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট, সে অনুযায়ী ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয়, এগুলো বিভিন্ন কনসিডারেশনে যে আমাদের দেশের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে যাতে আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান, আমাদের পার্লামেন্ট, আমাদের আইনসভাগুলো সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, সেভাবেই ডিলিমিটেশন কমিশন, তারা ডিলিমিটেশন শুধু ক্ষেত্রবিন্যাস করে না, তারা এই লোকসভা সদস্য কত হবে, রাজ্যগুলোর সদস্য কত হবে, তা ঠিক করে। কিন্তু এবার যে বিল আসলো, এই বিলে বলে দেওয়া হলো যে 26-এর জনগণনার পরে যে জনগণনা হবে, এটাকে বাদ দিয়ে 11তে করতে হবে, এবং সরকারই ফিক্স করে দিচ্ছে, যেটা ডিলিমিটেশন কমিশন একটা নিরঙ্কুশ কমবে। আর যে সমস্ত রাজ্যগুলো নিরক্ষরতা, আরো নানা কারণে, পশ্চাৎপদতার কারণে জনসংখ্যা বেড়েই যাচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে, তাদের রাজ্যে, সেই রাজ্যগুলোতে হাতে বিগতে সংখ্যাটা বাড়বে। আগামী দিন সরকার নিয়ন্ত্রণ করবে তারাই। এখানেই আপত্তি, এই জায়গাতে নারীর সংরক্ষণ বিলের বিরুদ্ধে সরকার পক্ষ যেমন পক্ষে, অন্যরা কেউ বিপক্ষে না। কিন্তু সেটা যখন এরকম একটা অনৈতিক ইয়ে হতে যাচ্ছে, সেই সময়তে এর বিরোধিতা সেখানে হচ্ছে। এখন স্যার, আমি যে কথাটা বলতে চাই, আমাদের আজকের এই অধিবেশনে আমরা সর্বসম্মতিতে আমাদের প্রস্তাব পাশ করতে পারলেও না পারলেও, এতে তার ইম্প্যাক্ট কি হবে আমরা জানি না। কিন্তু যেহেতু এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই অতীত থেকে শুরু করে বর্তমান অবধি কিছু তথ্য এই বিধানসভার প্রসিডিংসে হবে। আগামী দিনগুলোতে, আজ থেকে 20, 30, 40 বছর বাদে মানুষ দেখবেন এই ত্রিপুরা বিধানসভা তারা কি আলোচনা করেছে, কি সিদ্ধান্ত নিয়েছে কোন একটা জাতীয় ইস্যু নিয়ে। তো এই ক্ষেত্রে কিছু কিছু তথ্য অনেকে বলেছেন, আমি এটাকে আর দীর্ঘায়িত করতে তো বলছি আমি। হ্যাঁ, নারীর সংরক্ষণ, নারী উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশের সব দলেরই অবশ্যই ভূমিকা আছে।
আজকে শাসক দল, বিরোধী দল, আঞ্চলিক দল, জাতীয় দল সবার, কিন্তু এই জায়গাতে কিছু রেকর্ড তো অবশ্যই স্বীকার করতে হবে আমাদের। আমাদের দেশে প্রথম এই যে মহিলাদের ক্ষমতায়ন, মহিলা ছাড়া, তাদের অংশগ্রহণ করা ছাড়া সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সমস্ত ক্ষেত্রেতেই তার অগ্রগতি এটা সম্ভব না। তো যাত্রা কবে থেকে শুরু হলো? আমি কোন পার্টি এনেছে, কোন সরকার এনেছে নাইবা বললাম। 1978 থেকে পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত রিজার্ভেশন। তারপর 1983-তে এই কর্ণাটকে, সেখানেও এরকম ভাবে লোকাল বডিগুলোতে। তারপরে সংসদে 73rd 74th অ্যামেন্ডমেন্ট এসছে, ত্রিস্তর পঞ্চায়েতে চালু হয়েছে। এবং এখন শুধু 50% না, এই জায়গাতে বাই রোটেশন অফিস বিয়ারার, অর্থাৎ পঞ্চায়েতের সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান, চেয়ারপারসন, এগুলো হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে সব দলেরই ভূমিকা রয়েছে, কিন্তু এটাই যথেষ্ট না, এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতেই যে আমাদের সদিচ্ছা, আমাদের কিছু একটা করার জন্য বাস্তবের সাথে সাযুজ্য রেখে আমরা করতে পারছি কিনা। কেন গত 17 তারিখে পার্লামেন্টে যখন এটা নারী সংরক্ষণ, আগেই বিলটা হয়ে গেছে, পাশ হয়ে গেছে, এটাকে ডেলিমিটেশনের সাথে যুক্ত করে নিয়ে এসে কেন এটা প্যাসেজ হলো না? এটা শুধু শাসক দল লজ্জা বলছি না, এটা আর অন্যদিকে ইন্ডিয়া ব্লকের ভোট হওয়ার পার্সেন্টেজ হলো 36.7%, প্লাস অন্যরা কারা? যেমন ভারত রাষ্ট্র সমিতি তেলেঙ্গানার, মুসলিম লীগ, তারা এনডিএতেও নাই, ইউপিও এই কি বলে ইন্ডিয়া ব্লকেও নাই। এনডিএর বাইরে এবং ইন্ডিয়া ব্লকের বাইরে তারাও 17 তারিখের এই ভোটাভুটিতে তারাও এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ 36.7% প্লাস another 20%, 56.7%। তাদের যারা প্রতিনিধি পার্লামেন্টে সংখ্যায় কম, কিন্তু তাদেরকে ভোট দিয়েছে গত লোকসভাতে 56.7% আমাদের দেশের ভোটার, তারা এই বিলের এগেইনস্টে ভোট দিয়েছে। দ্যাট মিনস যে আমাদের দেশের বর্তমান শাসক দল, তারা যতই নানামূরকে, আমি এইসব শব্দ ইউজ করলাম না, নানামূরকে নানাভাবে তারা বোঝাতে চাইছেন যে না, আমরা সাংঘাতিক ভাবে নারীদের জন্য চাইছি, কিন্তু এটা সমর্থন করতে পারছেন না। তো এই জায়গায় আমাদের বক্তব্য, আমি লম্বা বক্তব্য রাখতে চাই না। হ্যাঁ, যে কারণে বলছি আমি, এই মোশনটা যদি একটু অন্যরকম হতো, এখন যে শেপে আছে পার্লামেন্টে, যেটা রিজেক্টেড হয়েছে, সেই শেপে আমার পক্ষে বা আমাদের পক্ষে এটা সমর্থন করা মুশকিল। হ্যাঁ, এখন যেহেতু নতুন করে আবার সরকারের কাছে আমরা বা সারা দেশে জনমত তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য রাখছি, এই হাউস থেকে আমরা মত রাখছি। এখন 26-এর জনগণনা শুরু হয়েছে মাত্র, শেষ হতে দেরি হবে, তারপর ডিলিমিটেশন হবে। 29-এর আগে এটা করা যাবে কিনা আমরা এক্সপার্ট না, আমাদের মধ্যে তো একটা সন্দেহ হচ্ছে। তাহলে আমরা রিকোয়েস্ট করি না এখান থেকে, আমরা যদি এতই অ্যাডামান্ট, এতই আন্তরিক, এতই মাতৃশক্তির প্রতি আমাদের মানে কি বলে এই ইচ্ছে, এখন 543 জন যে আমাদের সদস্য আছে, তার মধ্যে লাভ হোক না। হ্যাঁ, এটাও অ্যামেন্ডমেন্ট করতে হবে। ওই যে আইনটা পাস হয়েছে, এই আইনে হবে না।
কারণ ওই আইনে হলো নেক্সট আফটার সেন্সাস দেন ডিলিমিটেশন, তাহলে এটাকে আনতে হবে। তাহলে এক্সিস্টিং যে 543 তার মধ্যে হোক, যেটা মাননীয় বনমন্ত্রী বলেছেন, কেন আমি এক্ষুনি রাজি আছি, পেছন থেকেও রাজি আছি, ইয়েস। এবং ত্রিপুরাজ্যের বিধানসভা নির্বাচন 2028 সেখান থেকে চালু হোক না, শুরু হোক না সেখান থেকে। আমরা এখান থেকে বলি, ত্রিপুরা থেকে, যেহেতু আমরা আজকে বিধানসভাতে এসেছি, যে পার্লামেন্ট 543 জনের উপরে এবং এক্সিস্টিং ত্রিপুরাজ্যের 7 জন যে আমাদের বিধানসভার সদস্য আছে তার মধ্যে লাগু করা হোক। কিন্তু এটা না করে আমরা সেখানে ডেলিমিটেশন জুড়ে দিয়েছি, তার সাথে লোকসভা সদস্য সংখ্যা, এবং বলা হয়েছে এই জায়গাতে যাতে এক্সিস্টিং মেল যারা পার্লামেন্টে আছে তাদের সিটে যাতে এফেক্ট না হয়। আরে আমি একদিকে নারীদের সংরক্ষণ দিতে চাইছি, আবার যেন এখন যারা পুরুষ নির্বাচিত হচ্ছেন যত সংখ্যক থেকে, এটা যেন এফেক্টেড না হয়। তোমাদেরকে বাড়তি সংখ্যা বাড়িয়ে তারপরে দেব, এটা তো আমাদের মায়েদের, বোনেদের, দিদিদের প্রতি আমাদের আন্তরিকতা প্রকাশ করা হলো না। অর্থাৎ আমি এখন আমার ভাগ থেকে দেব না, বাড়িয়ে তারপর বাড়ানো গেলে তোমাকে দেব। ইজ দিস ফ্রম দি কোর অফ আওয়ার হার্ট? এখানে কি আমাদের অনেস্টি আছে? কাজে এই ক্ষেত্রে এই জন্যই আমরা যেভাবে মোশনটা এসছে, আমি আবারও বলছি, খুশি হতে পারতাম যদি এটাকে সমর্থন করতে পারতাম, কিন্তু পারছি না। বিকজ এই টোটাল স্পিরিটটা ঠিক থাকলেও ইন্টেনশনের মধ্যে এখানে অনেক ধরনের যে কিন্তু বার্ডস রয়ে গেছে, দ্যাট ক্যানট বি সেকেন্ডেড বাই আস, দ্যাট ক্যানট বি অ্যাপ্রুভড বাই আস, দ্যাট ক্যানট বি সাপোর্টেড বাই আস। তো এই কারণে আমি বলবো যে এখন যে প্রস্তাব তৈরি হবে সেভাবে প্রস্তাব তৈরি হোক, তাহলে অন্তত বিরোধী বেঞ্চ থেকে, সিপিএম এর বেঞ্চ থেকে আমরা এই মোশন সর্বসম্মতভাবে পাস করার জন্য আমাদের তরফ থেকে আমরা সে সায় দেব যে 543 জনের উপরে ইমিডিয়েটলি এটা নেক্সট, শুধু ত্রিপুরাতে না, অন্য রাজ্যগুলোতে যেখানে যেখানে আসবে, যেহেতু এখন আমরা 2026-এর সেন্সাসের কথা বলছি না, 26-এর পরের এই ডেলিমিটেশনের কথা বলছি না, এটা হোক। তো এই কারণে এই মোশনকে আমরা সমর্থন করতে পারলাম না। ধন্যবাদ স্যার।